দেখা যাচ্ছে হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিমের বৈঠক। যদিও আলমগীর বলছে যে সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎ ছিল, মন বুঝতে গিয়েছিলাম। বিজেপি কি বলবে এই বিষয়ে? বিজেপি এখন দেখছি, আমরা দেখতে চাই মোহাম্মদ সেলিম আর তার সাথে হুমায়ুন কবির সবাই মিলেমিশে কি হচ্ছে। সবই তো মুঘল সাম্রাজ্য, হুমায়ুনও ছিল মুঘল সাম্রাজ্যে, আবার সেলিমও ছিল, সবই মুঘল সাম্রাজ্যেরই পার্ট। আমরা ইতিহাসে পড়েছি, কোন মুঘল কার ঘাত ধরে সেটাই দেখা যায়। আনন্দপুরের অগ্নিকাণ্ডে 23 জনের এখনো পর্যন্ত দেহ উদ্ধার, আজকেও একটা পূর্ণাঙ্গ দেহ, মোট 2টি দেহ আজকে নতুন করে উদ্ধার হলো, মানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেখুন, আমি প্রথম দিন বিভিন্ন সূত্র মারফত খবর পেয়েছিলাম প্রায় 30 জনের কাছাকাছি নাকি নিখোঁজ। এক্সাক্ট সংখ্যাটা বলা মুশকিল, কিন্তু এই ঘটনা যে ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, দমকল মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী এবং ক্যাবিনেট যারা আছেন, তাদের যে অ্যাটিটিউড, তাদের যে সমস্যাকে বা এই যে দুর্ঘটনাকে নিয়ে যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস কিন্তু অত্যন্ত দুঃখজনক। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল এই জায়গায় যাওয়া। দমকল মন্ত্রী মনে হয় 36 না 34 ঘন্টা পর সেখানে পৌঁছেছিলেন। এটা প্রমাণ করছে যে এই সরকার ইনসেনসিটিভ, এই সরকার অসংবেদনশীল সরকার। মুখে মা মাটি মানুষের সরকার হলে পরেও এই সরকার মানুষ পোড়ানোর সরকার। এবং এর সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনে রাখবেন, কেন্দ্র সরকার শ্রমিকদের সুরক্ষার জন্য শ্রমিক কোড, সেই কোড লেবার কোড চালু করেছে, 4টি লেবার কোড। সেই লেবার কোড যদি পশ্চিমবঙ্গে ঠিকমতো লাগু হতো তাহলে পরে কিন্তু এই ঘটনা ঘটত না। আনন্দপুর নিয়ে বিরোধী দলনেতা যে মুহূর্তে আনন্দপুর যাওয়ার কথা ঘোষণা করলেন, দেখা গেল তার মিছিলও আটকে দিল পুলিশ এবং তাকে হাইকোর্টে যেতে হচ্ছে, 163 ধারা জারি হচ্ছে ঘটনাস্থলে। দেখুন, যারা যাওয়ার কথা তারা যাননি, মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, দমকল মন্ত্রী টাইম মতো যাননি। এবার বিজেপি বিরোধী দল হিসেবে তার কর্তব্য, আমরাও অনেক পরে যাওয়ার ব্যাপারে ভেবেছি, কারণ আমরা চেয়েছি প্রথমে আগে উদ্ধার কার্য ঠিক মতো হোক। এখন আমাদেরকে বাধা দেওয়া হবে, এটাই তৃণমূল কংগ্রেসের পদ্ধতি হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকার এই পদ্ধতিতেই কাজ করছে, বিজেপিকে কোথাও যেতে দেবে না। শওকত মোল্লা একটা হুঁশিয়ারি দিচ্ছেন, বলছে আইএসএফ কে যদি ভোট দেওয়া হয় তাহলে মমতা ব্যানার্জির দেওয়া ঘর মিলবে না। দেখুন, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরটাকে মনে করে যে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় তার যে জমিদারি ছিল, পৈতৃক জমিদারি, সেখান থেকে বুঝি টাকাটা দেন। এই টাকা জনগণের ট্যাক্সের টাকা, আমার টাকায় ঘর দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের টাকায় ট্যাক্স দিচ্ছে। আমাদের এখানে যারা দাঁড়িয়ে আছি প্রত্যেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ট্যাক্স দিই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ক্ষমতা কোথা থেকে হয় যে তৃণমূল কংগ্রেসের একজন নেতা এই কথা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট না দিলে ঘর পাওয়া যাবে না? বিজেপির সরকার আসবে, ভোট দিন। বিজেপির সরকার আসার পর কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, অমুকের লোক, এগুলো কিচ্ছু দেখা হবে না। বিজেপির লোক কিছু দেখা হবে না। যারা গরিব তারা সবাই ঘর পাবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসছেন, তার কর্মসূচি কি আছে, কবে আসছেন, কোথায় আসছেন? উনি 30 তারিখ সন্ধ্যেবেলা পৌঁছে যাবেন। ওনার দুটো সাংগঠনিক বৈঠক আছে, একটা বারাসতে হওয়ার কথা আছে, আর একটি শিলিগুড়ি। অবসর মঞ্চে ডিজি রাজীব কুমারের মন্তব্য, সাহস মানে গুলি চালানো নয়, মানুষ মারা নয়, বাংলার প্রাণহানি ছাড়াই সমস্যা মোকাবিলা করেছে পুলিশ, অন্য রাজ্যের তুলনায় বাংলার সামনে চ্যালেঞ্জ বেশি, মত রাজীব কুমার। দেখুন, প্রথম কথা হচ্ছে, এই রাজীব কুমারই একদিন বলেছিলেন যে আমার পুলিশের উপর একটি গুলি চালালে আমি 3টি গুলি চালাবো। তাহলে এখন অন্য কথা বলছেন। দ্বিতীয় প্রশ্ন, আপনি কি সত্যি সমস্যার সমাধান করতে পেরেছেন? আপনার সময় তো বাংলায় একের পর এক দাঙ্গা হয়েছে, হিন্দুরা উদ্বাস্ত হয়েছে। চঞ্চল এবং হরগোবিন্দ, চন্দন এবং হরগোবিন্দ দাস, এই দুজন আপনার সময় খুন হয়েছে বাড়ির সামনে, আপনি আটকাতে পারেননি, অপদার্থ আপনি। এবং শুধু তাই নয়, আপনি বোঝাতে পেরেছেন কি আপনার মুখ্যমন্ত্রীকে যে বাংলার চ্যালেঞ্জেস অনেক বেশি? আজকে কোর্টকে কেন হস্তক্ষেপ করতে হচ্ছে, কেন থাপ্পড় মারতে হচ্ছে আপনার মুখ্যমন্ত্রীর গালে? যে জায়গা দাও, ল্যান্ড দাও ফেন্সিং এর জন্য, কেন বোঝাতে পারেননি যে আমাদেরকে এই সেন্সিটিভ রাজ্যে আমাদের ফেন্সিং করা দরকার, এবং সেই ফেন্সিং কেন্দ্র সরকারের যে এজেন্সি আছে, বিএসএফ আছে, তাকে হেল্প করা দরকার। স্বামী লক্ষ্মীরতনের পর এবার মেহতাব হোসেন, ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার, ডাক পেলেন এসআইআর শুনানিতে। আগামী রবিবারও ডাকা হয়েছে মল্লিকপুরের শুনানি কেন্দ্রে। পদ্মশ্রী স্বপন দাশগুপ্ত ডাক পেয়েছে, বিজেপির নেতা। যে কেউ ডাক পেতে পারে, যদি মিল না থাকে। আমারও মিল না থাকলে আমাকেও ডাক পেতে পারে, ডাক পেতে পারে। এরকম বিষয় নেই তো। এরা নাকি ভোট দেন না, ভোট দেন না, ভোট দিতে গেলে তো তাদেরকে যেতে হয়। এসআইআর নিয়ে বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং খোদ মুখ্যমন্ত্রী এসআইআর বিরোধিতা করছেন এবং পথে নামছেন এবং জনগণকে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। এই ব্যাপারটা জনগণ শুনছে না ওনার কথা। কে শুনছে বলুন? ওই 2-4টে মোল্লা জায়গায়
ওনার কথা শুনে বিরোধ হয়েছে, তার জায়গায় তাছাড়া কিচ্ছু হয়নি। যেখানে একটু ডেমোগ্রাফি চেঞ্জ, ওনার দুধেল গায়েরা আছে, সোজা কথাই বলে দিতে, তারাই শুনেছে, বাদ বাকি সাধারণ মুসলিমরাও। আমার ওখানে একটি কাণ্ড ঘটেছে, আমি বললে নাম বলে দেবো। মুসলিম ভদ্রলোক, তার 5 ছেলে মেয়ে, সে দেখতে পাচ্ছে তিনি 6 নম্বর ছেলের বাবা হয়ে গেছে। তাকে যখন বলা হয়েছে তো 6 নম্বর ছেলে কোথা থেকে এলো, সে বলছে হ্যাঁ 2 দিন পর তো আমার সম্পত্তি চাইবে এই ছেলে, আমি চিনি না, আমার দক্ষিণ দিনাজপুরে ঘটেছে তপন বিধানসভা। তো সে তারাও বুঝতে পারছে, মুসলিম ভাইয়েরা বুঝতে পারছে যে আজকে যদি আমার নামে 2টো ছেলে আমার আছে বা 3টে ছেলে মেয়ে আছে, তার জায়গায় যদি 5টায় হয়ে যায়, মানে 2টো এক্সট্রা ঢুকে যায়, তারা আগামী দিনে তো আপনার ঘাড়ের উপর উঠে নাচবে। ধর্নায় বসতে চলেছে তো দিল্লিতে এই এসআইআর নিয়ে। ড্রামা করতে বসেছে উনি, অনেক জায়গায় ড্রামা করে, 26 দিন অনশনের নামেও ড্রামা করেছিলেন, চকলেট খেয়ে অনশন করেছিলেন, ওগুলো আমরা সব জানি, ওগুলো নিয়ে নতুন করে বলার দরকার নেই। বয়স্ক মানুষ, ওনার মাথার স্টেবিলিটি এখন ঠিক নেই। উনি বুঝতে পেরেছেন যে এসআইআর নাম কাটা যাচ্ছে, যেভাবে যে নাম কাটা যাচ্ছে, যারা নেই তাদের নাম কাটা যাচ্ছে, যারা ডবল এন্ট্রি তাদের নাম কাটা যাচ্ছে, আর যাদের স্বাভাবিকভাবে 2002 এর কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না। আমি সিম্পল একটা প্রশ্ন করতে চাই, আমার 2002 আমার বাবা মার নাম নেই, আমার নাম নেই, আমার নাম কিভাবে ভোটার লিস্টে থাকবে? আপনারা উত্তর দিন, তৃণমূলের নেতারা উত্তর দিন, কোন যুক্তিতে থাকবে, কিভাবে? কোন আইন তো দেখাতে হবে, কোন আইনের বলে থাকবে? ভারতবর্ষ তো আইনে চলে নাকি সেটাও চালাতে চাইছে?